সন্ধ্যার পরপরই কয়েক যুবক অস্ত্রসহ ঢুকে পড়ে বলে আমাদেরকে নিরাপদ দূরত্বে থাকার জন্য গণমাধ্যম কর্মীদেরও অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ বেশি দূর যাওয়া যাবে না, কারণ তারা ভেতর থেকে ফায়ার করছে। অর্থাৎ পরে ওরা ওইখান থেকে প্রথম অ্যাটাক শুরু করলো, গুলি টুলি করতেছে। চলুন একটা দৃশ্য কল্পনা করি। একটা সুন্দর শান্ত সন্ধ্যা, আপনি আপনার পরিবার বা প্রিয় মানুষ নিয়ে গেছেন একটা পরিচিত রেস্টুরেন্টে। সবাই গল্প করছেন, খাবার আসার অপেক্ষা করছেন, চারপাশে হাসি আড্ডা, একদম স্বাভাবিক একটা পরিবেশ। হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যেই চারপাশ কেঁপে উঠল মুহুর্মুহু গুলির শব্দে। মানুষ দৌড়চ্ছে, চিৎকার করছে। কয়েক মুহূর্ত আগেও যে জায়গাটা ছিল আনন্দে ভরা, সেটাই পরিণত হলো আতঙ্ক আর মৃত্যু ভয়ে ভরা এক বিভীষিকাময় রাতে। ভাবুন তো, ঠিক সেই মুহূর্তে আপনার প্রথম প্রতিক্রিয়া কী হতো? আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের ইতিহাসের এমনই এক ভয়ঙ্কর রাতের গল্পে। 2016 সালের 1 জুলাই, 26শে রমজান, গুলশানের হলি আর্টিজান বেকারি। একটা রাত যা শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। সেই রাতেই প্রাণ হারান দেশি বিদেশি নাগরিক, 2জন পুলিশ কর্মকর্তা এবং নিরপরাধ মানুষ। বাংলাদেশের ইতিহাসের 1 জুলাই হয়ে যায় এক কালো অধ্যায়। আজকের ভিডিওতে আমরা জানব সেদিন আসলে কি ঘটেছিল, কেন হলি আর্টিজানকেই টার্গেট করা হয়েছিল, কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী পরিস্থিতি মোকাবেলা করে এবং অপারেশন থান্ডারবোল্ট কিভাবে শেষ হয়। এই ভিডিওতে আমরা কোনো সহিংসতাকে গ্লোরিফাই করব না, বরং ভুক্তভোগী, শহীদ পুলিশ সদস্য, উদ্ধারকারী সদস্য এবং সেই রাতের মানবিক বেদনার কথাই তুলে ধরব আপনাদের সামনে। সেই দিন গুলশানের বাসা থেকে বের হয় ফারাজ আইয়াজ হোসেন, তার 2 বান্ধবী আবন্তি করিম এবং তানিশি জৈয়ানের সাথে দেখা করার জন্য। 3 জনের বন্ধুত্ব ছিল সেই স্কুলবেলা থেকেই। আবিন্তা ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক, আর তাইশি জাইয়েন ছিলেন ভারতের নাগরিক। পড়াশোনা করতেন যুক্তরাষ্ট্রে। ছুটিতে ঢাকায় এসে তারা সেদিন রাতের খাবার খাওয়ার জন্য বেছে নেন হলি আর্টিজান বেকারি। সব কিছু স্বাভাবিকই ছিল, সুন্দর শান্ত সন্ধ্যার মতো। কিন্তু রাত প্রায় 8:30টার দিকেই দৃশ্যপট বদলে যেতে শুরু করে। কয়েকজন তরুণ রেস্টুরেন্টে প্রবেশ করে। প্রথম অনেকেই তাদের সাধারণ কাস্টমারই মনে করেছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সবাই বুঝতে পারে তারা সাধারণ কেউ নয়, তারা অস্ত্রধারী হামলাকারী। রেস্টুরেন্টের দরজা বন্ধ হয়ে যায়, চারদিকে শুরু হয় ভয়, চিৎকার আর দৌড়াদৌড়ি। একটি স্বাভাবিক সন্ধ্যা মুহূর্তেই পরিণত হয় আতঙ্কের রাতের মধ্যে। খবর খুব দ্রুতই ছড়িয়ে পড়ে। গুলশান এলাকায় গোলাগুলির শব্দ শুনে প্রথমে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি যে সাধারণ কোনো গোলাগুলি নয় তা তারা দ্রুতই বুঝতে পারে। পুলিশ সদস্যরা ভেতরে প্রবেশের চেষ্টা করলে হামলাকারীরা পাল্টা গুলিবর্ষণ করে। এই ঘটনায় গুরুতর আহত হন একাধিক পুলিশ সদস্য। পরে শহীদ হন ডিবির সহকারী কমিশনার রবিউল ইসলাম এবং বনানী থানার ওসি সালাউদ্দিন আহমেদ। একই সময়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সোয়াট, পুলিশ, র্যাব, বিজিবি এবং অন্যান্য বাহিনীর সদস্য। পুরো এলাকাটা ঘিরে ফেলা হয়। বাইরে তখন বাড়তে থাকে মানুষের ভিড়, গণমাধ্যমের উপস্থিতি আর দেশের মানুষের চরম উৎকণ্ঠা। বাংলাদেশ আগে কখনো এমন বড় আকারের জিম্মি পরিস্থিতির মুখোমুখি হয়নি, ফলে সিদ্ধান্ত নেওয়ার প্রতিটি মুহূর্ত ছিল অত্যন্ত জটিল। ভেতরে কতজন জিম্মি আছে, হামলাকারী কয়জন, তাদের কাছে কী ধরনের অস্ত্র আছে, তারা আসলে কি চায়, এসব প্রশ্নের উত্তর তখন কারো কাছেই স্পষ্ট ছিল না। রেস্টুরেন্টের ভেতরে তখন ভয়াবহ অবস্থা। হামলাকারীরা দেশি বিদেশি নাগরিকদের দুভাগে বিভক্ত করে। বিভিন্ন প্রত্যক্ষদর্শীর বর্ণনা ও তদন্ত প্রতিবেদনে উঠে আসে বিদেশি নাগরিক এবং অমুসলিমদের বিশেষ ভাগে টার্গেট করা হয়েছিল। সেই রাতে ইতালি, জাপান, ভারত, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের নাগরিক সহ বহু নিরপরাধ মানুষ প্রাণ হারান। অনেকে লুকিয়ে থাকার চেষ্টা করেন, কেউ কিচেনে, কেউ চিলার রুমে, কেউ টেবিলের নিচে। কিন্তু সবার ভাগ্য ভালো ছিল না। এই ঘটনার সবচেয়ে বড় বেদনা হলো যারা মারা গিয়েছিলেন তারা কেউ যুদ্ধ করতে যাননি, কেউ কোনো সংঘর্ষে অংশ নিতেও যাননি। তারা ছিলেন সাধারণ মানুষ। কেউ বন্ধুদের সঙ্গে খাবার খেতে গিয়েছিলেন, কেউ কাজ করছিলেন, কেউ পরিবারের কাছে ফিরে যাওয়ার অপেক্ষায় ছিলেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয় সকালে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো দল অভিযান পরিচালনা করবে। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন থান্ডারবোল্ট। ভোরের দিকে প্রস্তুতি শুরু হয়। সেনাবাহিনীর কমান্ডো দলকে প্রস্তুত করা হয়,
ঘটনাস্থলের চারপাশে পুলিশ, র্যাব, বিজিবি এবং অন্যান্য বাহিনী অবস্থান নেয়। অপারেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ভেতরের জিম্মি আছে কিনা, হামলাকারীরা কোথায় অবস্থান করছেন, ভবনের ভেতরে কোনো বিস্ফোরক আছে কিনা বা অন্য কোনো ফাঁদি বা আছে কিনা সেটা নিশ্চিতভাবে কারো কাছেই জানা ছিল না। তাই অভিযানটি দ্রুত, নিয়ন্ত্রিত এবং অত্যন্ত সতর্কতার সাথে পরিচালনা করার পরিকল্পনা করা হয়। সকাল প্রায় 7:40 শুরু হয় অপারেশন থান্ডারবোল্ট। কমান্ডোরা খুব দ্রুত ভেতরে ঢুকে এলাকার নিয়ন্ত্রণ নেয়। অল্প সময়ের মধ্যেই অভিযান শেষ হয়। অভিযানের পর উদ্ধার করা হয় জীবিত জিম্মিদের। একই সঙ্গে পাওয়া যায় নিহতদের মরদেহ এবং হামলাকারীদের মৃতদেহ। বাংলাদেশের নিরাপত্তার ইতিহাসে এটি ছিল এক ভয়ঙ্কর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। একদিকে ছিল অমানবিক সন্ত্রাসী হামলা, অন্যদিকে জীবন বাজি রেখে উদ্ধার অভিযানে অংশ নেওয়া বাহিনীর সাহসিকতার গল্প। এই হামলায় প্রাণ হারান মোট 22 জন নিরপরাধ মানুষ। তাদের মধ্যে ছিলেন বিদেশি নাগরিক, বাংলাদেশি নাগরিক, রেস্টুরেন্ট কর্মী এবং 2 জন পুলিশ কর্মকর্তা। স্পেসিফিকভাবে বলতে গেলে 9 জন ছিলেন ইতালিয়ান, 7 জন জাপানি, 1 জন ভারতীয়, 1 জন বাংলাদেশি এবং 1 জন আমেরিকান। 2 পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম ও সালাউদ্দিন আহমেদ দায়িত্ব পালন করতে গিয়েই শহীদ হন। পরবর্তীতে মরদেহগুলো শনাক্ত করা হয়। বিভিন্ন দেশের দূতাবাস তাদের নাগরিকদের পরিচয় দিয়ে শনাক্ত করেন। বাংলাদেশ, ইতালি, জাপান, ভারত সহ বহু দেশে নেমে আসে শোকের ছায়া। সেদিন আসলে শুধু 22টি প্রাণই যায়নি, ভেঙে গেছে 22টি পরিবার। কেউ হারিয়েছেন সন্তান, কেউ বাবা, কেউ মা, কেউ বন্ধু, কেউ বা সহকর্মী। প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক, হামলাকারী আসলে কারা ছিল, কী বা তাদের উদ্দেশ্য ছিল? তদন্তে উঠে আসে তারা সবাই ছিল তরুণ। অনেকেই আগে সাধারণ শিক্ষা জীবনের সাথেই যুক্ত ছিল, কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। এদের অনেকেই পরিবার থেকে বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিল। তদন্তকারী সংস্থাগুলোর বক্তব্য অনুযায়ী তারা চরমপন্থী মতাদর্শে প্রভাবিত হয়েছিল। আন্তর্জাতিকভাবে আইএস এই দায় স্বীকার করে নিলেও বাংলাদেশের তদন্তকারী সংস্থাগুলো এটিকে মূলত দেশীয় জঙ্গি নেটওয়ার্কের পরিকল্পিত হামলা হিসেবেই দেখছে। এই হামলার সম্ভাব্য উদ্দেশ্য হিসেবে কয়েকটি বিষয় সামনে আসে। দেশে অস্থিরতা তৈরি করা, বিদেশি নাগরিকদের টার্গেট করে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করা এবং নিরাপত্তাহীনতা দেখানো, বিদেশি বিনিয়োগ ও কূটনৈতিক সম্পর্ককে চাপে ফেলা এবং নিজেদের শক্তির জানান দেয়া। তবে উদ্দেশ্য যাই হোক, ফলাফল ছিল একটাই, নিরপরাধ মানুষের মৃত্যু, পরিবারগুলোর আজীবনের কষ্ট আর একটি জাতির মনে গভীর ক্ষত। হলি আর্টিজান হামলার সবচেয়ে বড় আলোচিত বিতর্কগুলোর একটি ছিল ফারাজ আইয়াজ হোসেনকে ঘিরে। কিছু প্রতিবেদনে দাবি করা হয় হামলাকারীরা তাকে ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু তার 2 বন্ধুকে রেখে সে বের হতে রাজি হননি। এই বর্ণনার কারণেই অনেকেই তাকে সাহসী বন্ধু হিসেবে দেখেন। অন্যদিকে পরবর্তীতে কিছু সাংবাদিক, প্রত্যক্ষদর্শী, অনুসন্ধান এবং আদালতের নথি নিয়ে আলোচনায় বলা হয় এই ঘটনাটির প্রত্যক্ষ প্রমাণ কোথাও পাওয়া যায়নি। কিন্তু ভুক্তভোগী পরিবারের সদস্যও এই হিরো বর্ণনাকে প্রশ্ন তুলেছেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো বিতর্কের মাঝেও ফারাজ, আবিন্তা, তারিশি এবং সেদিন নিহত প্রত্যেকেই ছিলেন নিরপরাধ ভুক্তভোগী। তাদের মৃত্যু কোনো রাজনৈতিক বা মিডিয়া বিতর্কের বিষয় হওয়াই উচিত নয়। সত্য যাচাই করা জরুরি, কিন্তু মৃতদের সম্মান রক্ষা করাও জরুরি। এই ভিডিওতে আমরা কাউকে অযথা হিরো বা ভিলেন বানাচ্ছি না। আমরা শুধু বলছি সেদিন যারা প্রাণ হারিয়েছেন তারা সবাই এক নির্মম, নৃশংস সন্ত্রাসী হামলার শিকার মাত্র। এই ঘটনার পরেই মামলার তদন্ত এবং বিচার প্রক্রিয়া শুরু হয়। অনেক সাক্ষ্য, নথি ও তদন্তের ভিত্তিতে কয়েকজনকে অভিযুক্তও করা হয়। 2019 সালে বিচারিক আদালত কয়েকজন আসামিকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তীতে 2023 সালে উচ্চ আদালত সেই সাজা পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। এই বিচার প্রক্রিয়া দেখিয়ে দেয় একটি সন্ত্রাসী হামলা শুধু হামলার দিনেই শেষ হয়ে যায় না, এর প্রভাব থাকে বছরের পর বছর। পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনশৃঙ্খলা বাহিনী, আন্তর্জাতিক সম্পর্ক সব কিছুর উপরই এর প্রভাব পড়ে। হলি আর্টিজান আমাদের জন্য শুধু একটি ঘটনাই নয়, এটি একটি সতর্কবার্তা। চরমপন্থা কখনো একদিনে তৈরি হয় না। একজন মানুষ ধীরে ধীরে ভুল ব্যাখ্যা শিখে ঘৃণা, বিচ্ছিন্নতা এবং প্রভাবিত চিন্তার মধ্যেই ঢুকে পড়ে। তখন সে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, মানবতা
অমানবিকতার পার্থক্য হারিয়ে ফেলে। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম নিরপরাধ মানুষকে হত্যা করতে শেখায় না। ধর্মের নামে হত্যা, আতঙ্ক সৃষ্টি, জিম্মি করা, নিরীহ মানুষকে টার্গেট করা, এসব কোনোভাবেই ধর্মীয় কাজ হতে পারে না। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব হলো তরুণদের শুধুমাত্র পড়াশোনা শেখানোই নয়, বরং তাদের চিন্তা করতে শেখানো, প্রশ্ন করতে শেখানো, ভালো মন্দের পার্থক্য বুঝতে শেখানো, মানবতা, নৈতিকতা এবং সহনশীলতার শিক্ষা দেওয়া। কারণ একটি ভুল পথে যাওয়া তরুণ শুধু নিজের জীবনই নষ্ট করে না, সে অসংখ্য পরিবারের জীবনে অন্ধকার ডেকে আনে। 2016 সালের 1 জুলাই সেই রাত বাংলাদেশ কখনোই ভুলবে না। ভুলবে না শহীদ পুলিশ কর্মকর্তাদের আত্মত্যাগ, ভুলবে না নিরপরাধ দেশি বিদেশি নাগরিকদের মৃত্যু, ভুলবে না সেই পরিবারগুলোর কান্না যারা আজও প্রিয়জনদের স্মৃতি নিয়ে বেঁচে আছেন। হলি আর্টিজান আমাদের মনে করিয়ে দেয়, ঘৃণার শেষ ফলাফল শুধুমাত্র ধ্বংস, আর কিচ্ছু নয়। আর মানবতা, সচেতনতা ও সত্যের পথই পারে এমন অন্ধকারকে প্রতিরোধ করতে। আমরা চাই বাংলাদেশ এমন কালো দিন আর কখনো না দেখুক, কখনোই ফিরে না আসুক এমন দিন। কোনো ধর্ম, কোনো মতাদর্শ, কোনো রাজনীতি যেন নিরপরাধ মানুষের জীবনের চেয়ে বড় হয়ে না ওঠে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা সেদিন প্রাণ হারিয়েছেন তাদের সবার প্রতি গভীর শ্রদ্ধা, আর যারা জীবন বাজি রেখে মানুষকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।